আজকে আমরা পড়ছি বায়ুমণ্ডলীয় চাপ। আমরা যদি দেখি যে আমাদের মাথার উপর কোনো একটা ভর নিয়ে দাঁড়াতে হতো, ধরা গেল একটা ছোট ইটের টুকরো নিয়ে মাথায় দাঁড়াতে হতো, 5 মিনিট 10 মিনিট খুব একটা বুঝতে পারবো না, কিন্তু তারপর থেকে অন্তত আধ ঘন্টার পর কিন্তু আমাদের ওই ভরটাই অনেক বেশি মনে হবে। অথচ আমরা যদি দেখি, আমরা কিন্তু জন্মের পর থেকেই মাথার উপর একটা পুরো বায়ুমণ্ডল নিয়ে দাঁড়িয়ে আছি। এবার এই বায়ুমণ্ডল আবার বিভিন্ন স্তরে বিন্যস্ত। আমরা বায়ুমণ্ডলের স্তরগুলোতে পড়েছি। আমাদের একদম যে নিম্ন স্তর যেটা রয়েছে, যেই স্তরে আমরা বাস করি, অর্থাৎ ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ার। এই যে প্রতিটা যে স্তর আছে, নিচের স্তরটা কিন্তু সবচেয়ে বেশি ভর বহন করছে, কারণ সে ওপরের যে স্তরগুলো রয়েছে তাদের প্রত্যেকের ভর হচ্ছে নিচের স্তরের উপর কাজ করছে, এবং মানে ট্রপোস্ফিয়ারের উপর প্রতিটা স্তরের ভর কাজ করছে। আবার স্ট্র্যাটোস্ফিয়ারের উপর তার পরিবর্তন স্তর অর্থাৎ মেসোস্ফিয়ার বা আরও যে স্তরগুলো আছে সেগুলোর ভর কাজ করছে। তাহলে আমরা নিজেরা বাস করছি ট্রপোস্ফিয়ারে, তাহলে গোটা বায়ুমণ্ডলের চাপটা আমাদের মাথার উপর কাজ করছে। অথচ আমরা এই বায়ুমণ্ডলের চাপটা বুঝতে পারি না। কেন পারি না? তার কারণ আমরা জানি আমাদের রক্তের মধ্যে যে চাপটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা রক্তচাপ বলি, এই রক্তচাপ আর বায়ুমণ্ডলের চাপ পরস্পরকে প্রশমিত করে দেয়, এবং আমরা এই জন্য আলাদা করে দুটোকেই, মানে রক্তচাপকেও বুঝতে পারি না, বায়ুমণ্ডলের চাপকেও বুঝতে পারি না। তাহলে আগের ক্ষেত্রে আমরা যেমন জল মাধ্যমে দেখেছিলাম, জলের ক্ষেত্রে বায়ু চাপ যেভাবে মাপা হয়, অর্থাৎ আমরা মাথার উপরে যদি একটা নির্দিষ্ট একক ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে আমরা যদি মাথার উপর একটা যদি একক ক্ষেত্রফল কল্পনা করি এবং এই একক ক্ষেত্রফল বরাবর যদি আমরা পুরোপুরি একটা যদি লম্ববৃত্তাকার চোঙ ভাবি, এই চোঙের মধ্যে সম্পূর্ণভাবে বায়ু রয়েছে, এই লম্ববৃত্তাকার চোঙ যেটা রয়েছে যার ক্ষেত্রফল হচ্ছে একক, এই একক ক্ষেত্রফলে লম্ববৃত্তাকার চোঙের মধ্যে যে বায়ুটা আছে, এই গোটা বায়ুর ওজনটা কিন্তু আমাদের মাথার উপর কাজ করে, এবং এটাকেই আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলতে পারবো। এখন ঘটনা হলো, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানে কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তা ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ। এবার সাধারণত বায়ুর ঘনত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তাহলে এরকম যদি হয়, তাহলে বায়ুর ঘনত্ব বিভিন্ন রকম হওয়া মানে, তাছাড়া আমরা জানি পৃথিবীর উপরিতলটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোনো জায়গায় উঁচু বেশি, কোনো জায়গায় নিচু। তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু বায়ুমণ্ডলের চাপের পরিমাণটা বিভিন্ন রকম হবে। কোনো জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ বেশি, আবার কোনো জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ কম। তাহলে সেক্ষেত্রে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে ধরবো? সাধারণত ধরে নেওয়া হয় 45 ডিগ্রি অক্ষাংশে ও সমুদ্র পৃষ্ঠের ওপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে, ওটাকেই বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান চাপ ধরে নেওয়া হয়। এবার ঘটনা হচ্ছে, এই বায়ুমণ্ডলীয় চাপের তাহলে পরিমাণটা কত হবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটা আছে সেটা কি হয়? সেটা হচ্ছে 76 সেমি উঁচু পারস্তম্ভের যে চাপ প্রয়োগ করে তার সঙ্গে সমান হয়। অর্থাৎ চাপের সূত্রটা যেটা আমরা এর আগে পড়েছি সেটা হচ্ছে এইচ রো জি, যেখানে এইচ হচ্ছে এই পারস্তম্ভের উচ্চতা যেটা 76 সেমি, রো হচ্ছে পারদের ঘনত্ব, তার মান হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব, আর এখানে জি হলো হচ্ছে অভিকর্ষ ত্বরণের ভ্যালু। অভিকর্ষ ত্বরণের ভ্যালু হচ্ছে 980 ডাইন পার সেমি স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে হচ্ছে 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এক্ষেত্রে যে ভ্যালুটা পাবো সেটা হলো হচ্ছে সিজিএস পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে সিজিএসে যেহেতু ভ্যালুটা পাচ্ছি আমরা 1.013 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এটাকে যদি আমরা নিউটনে নিয়ে যাই সেটা দাঁড়াবে হচ্ছে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা কি করে আসলো দেখতে গেলে আমরা দেখবো যে 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন, তাহলে 1 ডাইন = 10⁻⁵ নিউটন। ঠিক তেমন 1 মিটার মানে হচ্ছে 10⁻² সেমি, কারণ আমরা জানি হচ্ছে 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, তাহলে 100 সেমি মানে 10⁻² সেমি, তাহলে 1 মিটার = 10⁻² সেমি, তাহলে 1 সেমি = 10⁻⁻² মিটার। তাই এগুলো আমরা বসাচ্ছি ডাইন পার সেমি স্কোয়ার = কি হবে? ডাইন বাই সেমি ইন্টু সেমি। ডাইনের জায়গায় কি বসছে? তাহলে ডাইনের জায়গায় বসছে হচ্ছে 10⁻⁵ নিউটন, আর সেমির জায়গায় কি বসছে? 10⁻² মিটার। তাহলে এবার দুটো সেমির জায়গায় 10⁻² মিটার গুণ 10⁻² মিটার, এখান থেকে তাহলে আসছে হচ্ছে ওপরে থাকছে হচ্ছে 10⁻
5 নিউটন, আর নিচে হচ্ছে 10⁻², 10⁻², যেহেতু হচ্ছে সূচকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাওয়ার যোগ হয়, তাহলে হয়ে যাবে 10⁻⁴ মিটার স্কোয়ার। এবার সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 10⁻⁻1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ওই জায়গায় আমরা যেটা বসাচ্ছি, সেখানে আমরা বসাচ্ছি ডাইন পার সেমি স্কোয়ারের জায়গায় 10⁻1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই 10⁻6 আর 10⁻1 এই দুজনের মধ্যে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে 1.013 10⁻5 নিউটন পার মিটার স্কোয়ার। এবার 10⁻5 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পাস্কাল, এটাকে আমরা হচ্ছে পিএ দিয়ে লিখেছি এখানে। তাহলে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.013 পাস্কাল। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের ক্ষেত্রে ইতালির বিজ্ঞানী টরিসেলি তার একটা বিখ্যাত পরীক্ষা করেছিলেন। সে পরীক্ষাতে উনি কী করলেন, একটা পাত্র নিলেন, তার সেটা হচ্ছে পারদপূর্ণ পাত্র, আর একটা 1 মিটার লম্বা কাচের এক মুখ খোলা একটা নল নিলেন, সেটাও পুরোপুরি পারদপূর্ণ করলেন। এবার কাচের নলটা যেহেতু এক মুখ খোলা, ওই মুখটাকে উনি হচ্ছে বুড়ো আঙুলে চেপে ধরে ওই কাচের পাত্রের যেখানে হচ্ছে যে পারদপূর্ণ কাচের পাত্রটা আছে তার মধ্যে ওই এক খোলা মুখটা ডুবিয়ে দিলেন, দিয়ে এই পুরো নলটাকে সোজাসুজি দাঁড় করে দিলেন। ওই যেটা দেখতে পারলেন যে পারস্তম্ভটা কিন্তু কিছুটা নেমে আসলো, মানে পুরোটা যেমন ছিল পুরো না, কিছুটা নেমে চলে আসলো, কিন্তু পুরো নামলো না, একটা নির্দিষ্ট উচ্চতায় নেমে গিয়ে পারস্তম্ভটা দাঁড়িয়ে রইল। এটাকে যদি মেপে দেখা যায় এই পারস্তম্ভের উচ্চতা হয় হচ্ছে 76 সেমি। এখন প্রশ্ন আসবে, পারস্তম্ভর তো একটা ভর থাকবেই, তাহলে পারস্তম্ভটা পুরোপুরি নেমে আসলো না কেন? আর যদি পারস্তম্ভটা এখানে পুরোপুরি এখানে দাঁড়িয়েই থাকে এরকম, তাহলে এই পারস্তম্ভটাকে ধরে রেখেছে তাকে। এখন যদি আমরা দেখি এই যে পারস্তম্ভের যে ওজনটা সেটা পুরোপুরি কাজ করছে হচ্ছে বাটির মধ্যে থাকা পারদ যেগুলো রয়েছে তার ওপরে বা তার স্তরের উপরিতলে। এবার ঠিক ওই বাটির মধ্যে থাকা পারদের উপরিতলে বায়ুর চাপও কাজ করছে। এই বায়ুর চাপ ও পারস্তম্ভের যে চাপ তারা পরস্পর বিপরীত এবং সমান বলে এই পারস্তম্ভটাকে বায়ুর চাপ ধরে রেখে দিয়েছে। তো আমরা বলতে পারি ওই 76 সেমি পারস্তম্ভের যা চাপ সেটা হলো হচ্ছে বায়ুর চাপ। এইভাবে হচ্ছে বায়ুর চাপকে পরিমাপের ব্যবস্থা করেন হচ্ছে টরিসেলি। এখন যদি আমরা ওই যে নলটি সোজাসুজি দাঁড়িয়ে আছে তাকে যদি আনত করে দিই, মানে একটু বেঁকিয়ে দিই, একটু কিছুটা শুয়ে দিই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এর মধ্যে এই বাটি থেকে কিছুটা হচ্ছে পারদ আমাদের এই নলের মধ্যে প্রবেশ করে। এবার ঘটনা হচ্ছে পারদের পরিমাণ যতটাই পরিবর্তন হোক না কেন, মাথায় রাখতে আমরা দেখব যে এই পারস্তম্ভের উচ্চতাটা কিন্তু 76 সেমি থেকে যায়। এবং বেশি পারদ যদি প্রবেশ করে সেক্ষেত্রে ওই যে ওপরের যে ফাঁকা জায়গাটা সেটা কিছুটা কমে আসে। এবার এই ওপরের যে ফাঁকা জায়গাটা সেটাকে বলা হয় হচ্ছে টরিসেলির শূন্যস্থান। আসলে এখানে পুরোপুরি শূন্য ওই জায়গা নয় এই টরিসেলির শূন্যস্থান, এর মধ্যে কিছু নিম্নচাপে এই পারদের কিছু বাষ্প সাধারণত থেকে যায়। এবার এই পরীক্ষার উপর, এই ভাবনার উপর তৈরি হয় হচ্ছে বায়ু মাপার যন্ত্র, যেটা আমরা হচ্ছে ব্যারোমিটার বলি। ব্যারোমিটার সাধারণত বিভিন্ন রকম হতে পারে, তার মধ্যে যেমন ফরটিনে ব্যারোমিটার হয়। ফরটিনে ব্যারোমিটারটাই আমরা কিন্তু বেশি ব্যবহার করি বায়ুর চাপ মাপার ক্ষেত্রে। ফরটিনের ব্যারোমিটারে ঠিক টরিসেলির পরীক্ষার উপর নির্ভর করি একই ঘটনা হয়। এখানে 1 মিটার লম্বা একটা নল নেওয়া হয়, এক মুখ খোলা একটা নল, যেটা হচ্ছে সম ব্যাসার্ধযুক্ত। এবার এই নলটাকে হচ্ছে শুষ্ক বিশুদ্ধ পারদে পূর্ণ করা হয় এবং তারপরে সেটাকে একটা হচ্ছে এই নলটাকে হচ্ছে একটা পাত্রের মধ্যে যেখানে হচ্ছে পারদ রাখা আছে তার মধ্যে উল্টো করে বসানো থাকে। পারদ পাত্রের তলদেশ সেটা শ্যাময় চামড়া দিয়ে তৈরি হয়। এই চামড়ার থলির মধ্যে হচ্ছে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে কিন্তু পারদ যাতায়াত করতে পারে না। এবার এক্ষেত্রে আমরা যাতে বায়ুর চাপকে দেখতে পারি, অর্থাৎ আমরা যেন পারস্তম্ভটা কত উচ্চতায় রয়েছে সেটা দেখতে পারি, এই জন্য পাশাপাশি একটা হচ্ছে স্কেল লাগানো থাকে। এবার যে অংশে আমরা দেখব পারদের পাঠ, সেই জায়গাটাকে দেখার জন্য একটা ব্যবস্থা করা থাকে।
এবার এই কাচের নলটা যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় তার জন্য বিভিন্নভাবে হচ্ছে একে হচ্ছে পেতল দ্বারা চারদিক থেকে ঢেকে রাখা হয়। এই হলো হচ্ছে আমাদের মোটামুটিভাবে একটা ফর্টিনে ব্যারোমিটারের বর্ণনা। এখানে আমরা একটা ফর্টিনে ব্যারোমিটারের চিত্র দেখতেও পাচ্ছি। এবার ঘটনা হচ্ছে আমরা এখানে এই ফাঁকা স্থানটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো হচ্ছে পারস্তম্ভের উচ্চতাটা কত, এবং ওই পারস্তম্ভের উচ্চতাটা কত দেখে কিন্তু আমরা বায়ুমণ্ডলীয় চাপ কত আছে ওই অঞ্চলে বা ওই সময় এটা বুঝতে পারবো। এই বায়ুমণ্ডলের চাপ মাপা ছাড়াও পারস্তম্ভ এই ব্যারোমিটার দিয়ে কিন্তু আমরা বেশ কিছু ঘটনা সম্বন্ধে বলতে পারি। যেমন প্রথমটা, এখন যদি ব্যারোমিটারের যে পাঠ আমরা দেখছি, ব্যারোমিটারের যে পাঠটা আছে আস্তে আস্তে হচ্ছে খুব দ্রুত নেমে গেল। যদি খুব দ্রুত নেমে যায় তাহলে বুঝতে হবে চারদিকে কোনো কারণে নিম্নচাপ তৈরি হয়েছে। এবার নিম্নচাপ তৈরি হওয়ার মানে কি, ওই অঞ্চলে বায়ু কমে গেছে। তাহলে চারদিক থেকে মানে যেসব জায়গাগুলোতে উচ্চচাপে বায়ু আছে সেই সব জায়গার থেকে বায়ু ওইখানে ছুটে আসবে, অর্থাৎ একটা ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ব্যারোমিটার দেখে কিন্তু আমাদের এলাকায় যে ঝড় হতে পারে এটা কিন্তু পূর্বাভাস দিতে পারি। তাহলে এইভাবে ব্যারোমিটারকে পূর্বাভাসের কাজে লাগানো যেতে পারে। এবার আমরা যদি এরকম দেখি যে ব্যারোমিটারের পাঠটা কমে যাচ্ছে, কিন্তু আগের বারের মতো দ্রুত কমে গেল না, আস্তে 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 ব্যারোমিটারের পাঠটা হচ্ছে কমে যাচ্ছে। এর মানে বোঝায় যে আস্তে আস্তে চাপ কমছে, ওই অঞ্চলের চাপ কমছে। এবার আস্তে আস্তে চাপ কমার কারণ কি হতে পারে? আমরা জানি বায়ু যখনই জলীয় বাষ্পপূর্ণ হয় তার হচ্ছে চাপ কমে যায়, অর্থাৎ ওই অঞ্চলে নিশ্চয়ই বায়ুর মধ্যে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণটা হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে ওই অঞ্চলে যদি বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে ওই জলীয় বাষ্প নিশ্চয়ই ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে জোরে পড়বে, অর্থাৎ সেখানে বৃষ্টির একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ব্যারোমিটারের পাঠটা যদি খুব আস্তে আস্তে কমতে থাকে, খুব ধীরে ধীরে কমতে থাকে, তাহলে ওই অঞ্চলে একটা বৃষ্টি হওয়ার পূর্বাভাস আমরা বুঝতে পারি। এবার ঘটনা হচ্ছে যদি আমরা দেখি যে ব্যারোমিটারের যে পাঠ রয়েছে সেই পাঠটা হচ্ছে আস্তে আস্তে খুব ধীরে ধীরে হচ্ছে বাড়তে শুরু করেছে, তাহলে এর মানে তাই হতে পারে যেটা আগের বার আমরা বললাম, ব্যারোমিটারের পাঠ কমা মানে যেমন বায়ুর মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ বাড়াকে বোঝাবে, তাহলে ব্যারোমিটারের পাঠ বেড়ে যাওয়া ওই অঞ্চলে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়াকে বোঝাবে। অর্থাৎ যদি কোনো অঞ্চলে ব্যারোমিটারের পাঠটা যদি খুব ধীরে ধীরে হচ্ছে বাড়তে থাকে তার মানে বুঝতে হবে ওই অঞ্চলে জলীয়বাষ্পের পরিমাণ হচ্ছে কমে যাচ্ছে। জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়া মানেই হচ্ছে চারদিকের আবহাওয়া শুষ্ক হবে, পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার একটা মজার ব্যাপার, যেটা ব্যারোমিটার ব্যবহার করে কিন্তু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছি সেটাও কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে বা সেটা কিন্তু বের করা যেতে পারে। এখানে আমরা দেখব কোন একটা স্থানের উচ্চতা আমরা শুধুমাত্র ব্যারোমিটার ব্যবহার করে কি করে নির্ণয় করতে পারি। ধরে নিচ্ছি সমুদ্রপৃষ্ঠ, যেটা এই সমুদ্রপৃষ্ঠে ব্যারোমিটারের যে পাঠ সেটা হচ্ছে H1, অর্থাৎ এক্ষেত্রে পারদের যে পরিমাণ চাপ দেবে সেটা হবে হচ্ছে H1 রো জি। আর যে অঞ্চলের আমরা হচ্ছে উচ্চতা বের করতে চাইছি সে অঞ্চল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে দেখা গেল হচ্ছে বড় H, ক্যাপিটাল H উচ্চতায় আছে। সেখানে গিয়ে আমরা দেখলাম হচ্ছে ব্যারোমিটারের পাঠ হচ্ছে দেখাচ্ছে H2, স্মল H2। তাহলে এই অংশে যে চাপ পারদ দিচ্ছে সে তার মানটা হলো হচ্ছে স্মল H2 রো জি, যেখানে রো হলো হচ্ছে পারদের ঘনত্ব। তাহলে এই দুটো অঞ্চল মানে সমুদ্রপৃষ্ঠ আর সেই উঁচু যে জায়গাটা তাদের মধ্যে পারদের চাপের অর্থাৎ ব্যারোমিটারের যে পারদের চাপটা দেখাচ্ছে তার পার্থক্যটা কি হবে? H1 রো জি মাইনাস H2 রো জি। অবশ্যই H1 H2 দুটি হচ্ছে স্মল h। এবার এইটা সমান হবে হচ্ছে এই দুটো অঞ্চলে বায়ুর চাপের পার্থক্যের মধ্যে। তাহলে এই দুটি অংশে যে পারস্তম্ভের যে পার্থক্য অর্থাৎ পারদের চাপের যে পার্থক্য এটা সমান হবে হচ্ছে ওই বড় H উচ্চতা, ক্যাপিটাল H উচ্চতায় যে জায়গায় বা উঁচু জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানকার বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে বা বায়ুর চাপের সঙ্গে। সেখানে বায়ুর চাপ কত হবে? সেখানকার উচ্চতাটা কত? H। তাহলে H বায়ুর ঘনত্ব যদি আমরা ধরে দিই D
আর অভিকর্ষ ত্বরণ জি, তাহলে ওখানে চাপ হবে হচ্ছে এইচডিজি, মানে ক্যাপিটাল এইচডিজি। এই ক্যাপিটাল এইচডিজিটা ইকুয়াল হবে হচ্ছে এই দুটো অংশ, অর্থাৎ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ এবং ওই উচ্চ জায়গায় পারস্তম্ভের চাপের পার্থক্যর সঙ্গে। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যাপিটাল এইচডিজি ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল h1 রো জি মাইনাস স্মল h2 রো জি। এখান থেকে আমরা জি ক্যান্সেল করলে ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে h1 মাইনাস h2, এটা ব্র্যাকেটের মধ্যে রো বাই ডি। এখানে আমরা যদি রো মানে পারদের ঘনত্ব আমাদের জানা, সেটা হচ্ছে 13.6, বায়ুর ঘনত্ব যদি আমাদের জানা থাকে সেটা আমরা লিখব। আর h1 h2 আমাদের হচ্ছে দুই সমুদ্রপৃষ্ঠ ও ওই উচ্চ স্থানে ব্যারোমিটারের যে পার্ট দেখাবে সেই পার্টটা, এইগুলো বসালে আমরা হচ্ছে ওই উচ্চ স্থানের উচ্চতা শুধুমাত্র ব্যারোমিটার ব্যবহার করেই বলতে পারবো। টরেসালির পরীক্ষাতে আমরা কি করেছিলাম, পাত্রের মধ্যে পারদ নিয়েছিলাম এবং ওই 1 মিটার লম্বা নলের মধ্যেও পারদ নিয়ে সেই এক মুখ খোলা নলটাকে হচ্ছে ওই পারদপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 76 সেমির একটা পারস্তম্ভ দাঁড়িয়েছিল ক্ষেত্রে। এবার এই পরীক্ষাটা থেকে আমরা বুঝতে পারি যে এক বায়ুমণ্ডলীয় চাপটা আসলে হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান হয়। এই পরীক্ষাটা যদি আমরা পারদ না নিয়ে জল নিয়ে করতাম তাহলে দেখতাম হচ্ছে 10 মিটার জলস্তম্ভের একটা লম্বা স্তম্ভ পেতাম, অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার জলস্তম্ভের চাপের সঙ্গে সমান হতো। এই জন্যই আমরা লক্ষ্য করব যে যেসব গাছপালাগুলো অ্যাকচুয়ালি হয়, গাছপালাগুলো কিন্তু কোনোটাই 10 মিটারের থেকে আর বড় হয় না। খুব বেশি বড় গাছ সাধারণত খেজুর গাছ, নারকেল গাছ, এসব গাছগুলো হয়, ওদেরও যে উচ্চতাটা আমরা দেখব কখনোই 10 মিটারের বেশি ছাড়ায় না। তার কারণটা কি আমরা জানি হচ্ছে জাইলেম দিয়ে হচ্ছে জলটা পরপর হচ্ছে আমাদের মাটি থেকে, গাছের মাটি থেকে যখন হচ্ছে ওপরে প্রতি জায়গায় ওঠে সে পাইপের মতো অবস্থা তৈরি করে। তাহলে এই পাইপের মধ্যে জলস্তম্ভ ম্যাক্সিমাম কত উঠতে পারে, 10 মিটার। এই জন্য গাছের উচ্চতাও কিন্তু ম্যাক্সিমাম 10 মিটার হয়। তার বেশি যদি উচ্চতার গাছ হয় সেটা 10 মিটারের উপরে যেসব গাছের যে অংশগুলো থাকবে তারা জল পাবে না, জলের অভাবে মারা যাবে। এই জন্য গাছের ম্যাক্সিমাম উচ্চতা 10 মিটারের মতো হয়। পরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সাইফন। সাইফন একটা প্রক্রিয়া। ধরা গেল এই উচ্চ স্থানে এই যে একটা পাত্রের মধ্যে জলপূর্ণ পাত্র রয়েছে, এই উঁচু স্থানে একটা জলপূর্ণ পাত্র আছে। এবার নিচে একটা পাত্রের মধ্যে আমরা ওই ওপরের পাত্রটাকে কাত না করে পুরোপুরি জলটাকে ট্রান্সফার করব। কি করতে পারি, একটা পাইপ নিলাম, সেই পাইপটাকে ওই পাইপটাকে হচ্ছে একটা পাইপ নিলাম, সেই পাইপটাকে আমরা জল দিয়ে ভর্তি করলাম। এবার ওই পাইপের একটা মুখকে আমরা হচ্ছে উঁচু স্থানের পাত্রের মধ্যে ডুবিয়ে দিলাম, আরেকটা মুখকে যদি নিচু স্থানের পাত্রের মধ্যে রাখি দেখবো জল নিজে থেকেই হচ্ছে উঁচু স্থান থেকে নিচের স্থানে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত উপরের পাত্রের জল ফাঁকা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরের পাত্রের জল কিন্তু নিচের পাত্রে নেমে আসতেই থাকবে। এই প্রক্রিয়াটার নাম সাইফন। কি কাজে এই ব্যাপারটা লাগে, এই ব্যাপারটা সাধারণত হচ্ছে বাথরুমের যে অটোমেটিক যে ফ্লাশ আছে সেই ফ্লাশে এই ব্যাপারটা ব্যবহার করা হয়। এছাড়া অনেক সময় যদি পেট্রোলিয়ামকে নড়াচড়া করানো খুব কঠিন, তো পেট্রোলিয়ামের যে ট্যাঙ্কারের মধ্যে তেল আছে মানে পেট্রোল আছে, সেই পেট্রোলকে যদি আমরা অন্য কোনো জায়গায় ভর্তি করতে চাই এই সাইফন প্রক্রিয়ায় আমরা নিয়ে আসতে পারি। এবার ঘটনা যেটা হচ্ছে সাইফনের ব্যাপারটা কি করে হয়, এখানে একটি পাত্র যেটা জলপূর্ণ পাত্র সেটা উঁচু স্থানে রাখা আছে, আর একটা পাত্র যেটা খালি পাত্র সেটা নিচের দিকে রাখা আছে। এবার সাইফনের মাধ্যমে আমরা ওই জলপূর্ণ পাত্র থেকে যেটা উঁচুতে আছে সেখান থেকে জলকে হচ্ছে নিচে নিয়ে আসবো, পাত্রগুলোকে কোনোভাবে না নাড়িয়ে। এক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে আমরা সবার প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ইউ আকৃতির নলটিকে হচ্ছে যে তরলকে ট্রান্সফার করতে হবে সেই তরল দিয়ে ভর্তি করছি। তারপর ছোট বাহুটিকে হচ্ছে উঁচু স্থানে অবস্থিত তরল দ্বারা ভর্তি পাত্রের মধ্যে ডোবাচ্ছি, আর বড় বাহুটিকে হচ্ছে নিচু স্থানে অবস্থিত খালি পাত্রের মধ্যে রাখছি। আমরা কিছুক্ষণ পর এবার দেখব যে উঁচু স্থানে থাকা পাত্র থেকে জল আস্তে আস্তে হচ্ছে নিচু স্থানে পাত্রের মধ্যে জমা হতে থাকবে এই পাইপটির সাহায্যে বা এই ইউ আকৃতির নলটির সাহায্যে। এবার প্রশ্ন হচ্ছে কেন এই ঘটনাটি ঘটার জন্য যে জিনিসগুলি এখানে কাজ করে, মূল নিয়মটি হচ্ছে আমরা জানি যে কোনো একটা তরলে যদি অনুভূমিক তল নিই, অনুভূমিক তলে অবস্থিত যে কোনো দুটো বিন্দুর হচ্ছে চাপ সমান হয়। এবার আমরা যদি দেখি এখানে আমরা 4টে বিন্দু নিয়েছি। এ বিন্দুটি হচ্ছে উঁচু স্থানে যে জলপূর্ণ পাত্রটি আছে সেই জলপূর্ণ পাত্রের মধ্যে আমরা তো
ইউ আকৃতির যে নলটি আছে নলটিকে ঢুকিয়েছি, তাহলে ওর যে জলতলটা, এই জলতলের বিন্দুটাকে আমরা হচ্ছে এ ধরেছি। এই বিন্দুতে বাইরে থেকে বায়ুর চাপ পি কাজ করছে, আর ঠিক তার উল্টো দিকে ওই এবি যে নলটা আছে, এবি নলে যে জলস্তম্ভ আছে তার পুরো ওজনটা কাজ করছে। তাহলে পি বা অর্থাৎ বায়ুর চাপ আর এবি অঞ্চলের জলস্তম্ভের যে ওজন তারা পরস্পর হচ্ছে বিপরীত দিকে কাজ করবে। এ বিন্দুতে চাপ হবে হচ্ছে বায়ুর চাপ অর্থাৎ পি মাইনাস হচ্ছে ওই জলস্তম্ভের মোট চাপ যেটা এই বিন্দুতে কাজ করছে, সেটা হবে হচ্ছে জলস্তম্ভের উচ্চতা যদি এবি অংশের উচ্চতা যদি আমি হচ্ছে H1 ধরে নিই, আর জলের বা এখানে যে তরল নিয়েছি তার ঘনত্ব যদি রো ধরি, তাহলে হবে হচ্ছে ওই এবি অঞ্চলের বা এবি দৈর্ঘ্যের যে জলস্তম্ভটা তার ওজনটা হবে H1 রো জি। তাহলে বি বিন্দুতে যে ক্রিয়াশীল চাপটা হবে হচ্ছে বায়ুর চাপ পি মাইনাস হচ্ছে H1 রো জি। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ডি বিন্দুতে। ডি বিন্দুতে কি, ডি বিন্দু দিয়ে হচ্ছে বায়ুর চাপ ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছে, বায়ুর এই একটা চাপ আছে, আর ওই H2 দৈর্ঘ্যের যে জলস্তম্ভ আছে সে তার ওজনের জন্য নিচে পড়ার চেষ্টা করছে। তাহলে সি বিন্দুতে যে চাপটা হবে, সি বিন্দুতে চাপ হবে হচ্ছে বায়ুর চাপ পি মাইনাস হচ্ছে ওই H2 দৈর্ঘ্যের জলস্তম্ভের চাপ অর্থাৎ হচ্ছে H2 রো জি। তাহলে সি বিন্দুতে চাপ হচ্ছে পি মাইনাস H2 রো জি। এবার বি আর সি যেহেতু একই তলে, একই অনুভূমিক তলে অবস্থিত, সেহেতু এক্ষেত্রে কিন্তু চাপ সমান হওয়ার কথা, বাট এক্ষেত্রে কিন্তু সমান নেই। কারণ H1 আর H2 কিন্তু আমি সমান করিনি। কোনটা বড় দেখেই বুঝতে পারছি, ছবির চিত্র দেখেই H2 আকৃতি বড়। যেহেতু H2 H1 এর থেকে বড়, তাহলে বি বিন্দুতে চাপ সি বিন্দুতে চাপের থেকে হচ্ছে বেশি হবে। তার কারণ H2 যেহেতু বড়, তাহলে H2 রো জিটা হচ্ছে H1 রো জির থেকে অনেক বড় হবে। তাহলে একই পি থেকে যখন আমি H2 রো জি বাদ দেবো, তাহলে সি বিন্দুতে চাপটা কমে যাবে আর বি বিন্দুতে চাপটা অপেক্ষাকৃত বেশি থাকবে। তাহলে বি বিন্দুতে চাপ বেশি হচ্ছে সি বিন্দুতে চাপের সঙ্গে। কিন্তু আমাদের করতে হতো কি, আমাদের ফিজিক্স অনুযায়ী কোনো তরলের অনুভূমিক তলে অবস্থিত দুটি বিন্দুতে চাপ সমান হওয়ার কথা, কিন্তু আমি দেখছি বি আর সি বিন্দুর মধ্যে চাপ তুলনা করলে বি বিন্দুতে চাপ বেশি। তাহলে কি হবে, জল এই চাপটাকে সমান করার জন্য বা যে তরল নিয়েছি এই চাপটাকে সমান করার জন্য বি অংশ থেকে সি অংশের দিকে ছুটে আসবে এবং জলপ্রবাহ চলতে থাকবে। এই হলো হচ্ছে সাইফন ক্রিয়ার মূল কারণ। এবার আমাদের কিছু প্রশ্ন থাকতে পারে এই সাইফন সংক্রান্ত। যেমন প্রথম প্রশ্ন, চাঁদের মধ্যে কি সাইফন কাজ করবে? এই যে প্রক্রিয়াটা যেটা করছে সেটা কি চাঁদে কাজ করবে, অথবা শূন্যস্থানে কি সাইফন কাজ করবে? এক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে বা যেটা বুঝতে হবে সেটা হলো হচ্ছে যে এই যে ছোট বাহুটাতে জল উঠছে, সেই জল ওঠার জন্য কে দায়ী? ওই পি অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপটাই হচ্ছে ছোট বাহু অর্থাৎ এবির মধ্যে দিয়ে হচ্ছে জল উঠতে সাহায্য করছে। আবার এই বিসির মধ্যে যে জলপ্রবাহটা চলছে, মানে জলটা যে বি থেকে সিতে যাচ্ছে, এটা কিন্তু এটা হচ্ছে মূল কারণটা হলো হচ্ছে দুটো এই ছোট বাহু ও বড় বাহুর মধ্যে যে চাপের যে সৃষ্টি, মানে চাপের যে পার্থক্য হচ্ছে, এই চাপের পার্থক্যর জন্য। তাহলে যদি আমাদের যদি চাঁদে যাই, তাহলে চাঁদের ক্ষেত্রে তো বায়ুমণ্ডলীয় চাপ থাকবে না, আর বায়ুমণ্ডলীয় চাপ না থাকার জন্য ছোট বাহুতে তরল উঠবেও না, আর এই জলপ্রবাহ ঘটবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শূন্যস্থানে বা চাঁদে হচ্ছে সাইফন কাজ করে না। এবার এরকম টাইপের প্রশ্ন দিতে পারে যে সাইফনের ছোট বাহুতে যদি একটা ছিদ্র থাকে, তাহলে কি সাইফন কাজ করবে, বা কি পরিবর্তন লক্ষ্য করবো এক্ষেত্রে? আমরা ছোট বাহুতে যদি একটা ছিদ্র করি সেক্ষেত্রে জল উঠবে কিনা, এই তো প্রশ্ন। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, ছোট বাহুতে অ্যাকচুয়ালি জল ওঠে কেন? তার কারণ ছোট বাহুটা জলের মধ্যে ডোবানো আছে, সেক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপটা কাজ করছে হচ্ছে যে পাত্রের মধ্যে জল আছে সেই পাত্রের জলতলের উপরে পৃষ্ঠের উপরে। আবার এই ছোট বাহুর মধ্যে যে জলস্তম্ভটা তৈরি করেছে, এই জলস্তম্ভটা অর্থাৎ এই উচ্চতার স্তম্ভটা কিন্তু তার যা ওজন সেটা কাজ করছে হচ্ছে চাপ হিসাবে ওই পাত্রের যে জলের উপরিতলের উপরেই। এই দুটো পরস্পরের বিপরীত দিকে কাজ করে এবং এই বায়ুমণ্ডলীয় চাপের জন্যই জলটা হচ্ছে উপরে উঠে যায়। এবার আমরা যদি ছোট বাহুতে যদি কোনো রকমভাবে যদি ছিদ্র করি, তাহলে ওই ছিদ্র দিয়ে বায়ু ঢুকবে। বায়ু ঢুকলে ওই ছিদ্র দিয়ে ঢোকা বায়ুর চাপ আর হচ্ছে পাত্রের অপর স্তরে প্রযুক্ত হওয়া বায়ুর চাপ দুটো সমান হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে
জলস্তম্ভের ওজনের জন্য জলস্তম্ভ নিচে পড়ে যাবে। জলস্তম্ভ ছোট বাহুর জলস্তম্ভ পুরোপুরিভাবে হচ্ছে ওপরের যে পাত্র রয়েছে সেই পাত্রের জলের মধ্যেই পড়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে জলপ্রবাহ ঘটবে না। এবার এই ছিদ্রের অবস্থান যদি দীর্ঘতম বাহুটায় হয় সেক্ষেত্রে কিন্তু সাইফন কাজ করতেও পারে আবার নাও করতে পারে। এখন কখন করবে আর কখন না করবে এক্ষেত্রে নির্ভর করবে হচ্ছে ছিদ্রের অবস্থানের উপরে। আমরা যদি ধরি যে উঁচু অবস্থায় যে পাত্রটা রাখা আছে সেখানে যে জল আছে সেই জলস্তম্ভের যে একদম উপরিতলটা, এই উপরিতলের উচ্চতা যেটা আছে সেটা দীর্ঘতম বাহুর যে জায়গায় মিলবে, অর্থাৎ আমরা এখানে হচ্ছে কালো কালো যে ডট দিয়ে হচ্ছে উঁচু বাহুতে যে জলস্তম্ভ তার যে উচ্চতাটা দীর্ঘতম বাহুতে গিয়ে কোথায় মিলছে সেখানে আমরা দেখিয়েছি। ওই যে লেয়ারটা, ওই লেয়ারের নিচে যদি ছিদ্রটা হয় তাহলে কি করবে, এক্ষেত্রে হচ্ছে সাইফন ঘটবে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে আগের ক্ষেত্রে H1 আর H2 মধ্যে যে পার্থক্য, আগের ক্ষেত্রে ছোট বাহুর দৈর্ঘ্য আর বড় বাহুর দৈর্ঘ্যের যে পার্থক্যটা ছিল, যার ফলে যে পরিমাণে বা যে স্পিডে সাইফন হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু ছোট বাহুটা একই দৈর্ঘ্যের রয়ে গেল কিন্তু বড় বাহুর দৈর্ঘ্য কিন্তু কম্পারেটিভলি কমে গেল। দৈর্ঘ্যের যেহেতু হ্রাস হয়ে গেল সেহেতু এক্ষেত্রে কিন্তু সাইফন ঘটলেও কম পরিমাণে ঘটবে বা সাইফনের হার কমে যাবে, সাইফন স্লো হয়ে যাবে। কিন্তু ছিদ্রটা যদি এরকম হয় যে জলতলের যে উচ্চতা তা থেকে যদি আমরা একটা ডট ডট করে টানি, সেটা বড় বাহুটাকে যেখানে ছেদ করবে তার ওপরে যদি ছিদ্রটি থাকে, অর্থাৎ ছিদ্রটির অবস্থান যদি 2 নম্বর অবস্থানে হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু এখন দীর্ঘতম বাহু যেটা সেটা হয়ে গেছে হচ্ছে ক্ষুদ্রতম বাহু, আর যেটা আগে ছোট বাহুটা ছিল সেটা হয়ে গেছে হচ্ছে দীর্ঘ বাহু। ফলে এক্ষেত্রে সি বিন্দুতে চাপ বি বিন্দুতে চাপের তুলনায় বেশি হয়ে যাবে, তাই জলপ্রবাহ যেটা হবে এক্ষেত্রে উল্টো হবে, অর্থাৎ সি বিন্দু থেকে বি বিন্দুর দিকে জলপ্রবাহ ঘটবে। অর্থাৎ যেটা আমরা সাইফন আমরা আশা করেছিলাম যেটা বি থেকে সি এতে হওয়ার কথা ছিল, এবার সাইফন ঘটবে হচ্ছে উল্টো, অর্থাৎ সি থেকে বিতে, অথবা একদমই ঘটবে না। এটি একটি ট্যান্টালাস কাপ। ট্যান্টালাস কাপের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার কাজ করে। ট্যান্টালাস কাপে একটা নির্দিষ্ট পরিমাণ তরল যদি রাখা হয় তাহলে সেই কাপের মধ্যে ওই নির্দিষ্ট পরিমাণ তরল থেকে যায়, কিন্তু যদি তার থেকে বেশি পরিমাণ তরল দেওয়া হয় তাহলে ট্যান্টালাস কাপ ওই সম্পূর্ণ তরলটাকেই কিন্তু কাপ থেকে নিচে পড়ে যায়। যতক্ষণ এই অংশ পর্যন্ত তরল না উঠছে ততক্ষণ কিন্তু এই ট্যান্টালাস কাপের মধ্যে সম্পূর্ণ তরল, যতটা তরল নেওয়া নিয়ে খাওয়া যেতে পারে, তরল পান করা যেতে পারে, সেই তরল কিন্তু কোনোভাবেই নিচে পড়বে না। কিন্তু যদি তরল এর ভিতরে তরল উঠতে 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 যদি এই অংশটাকে টাচ করে ফেলে তাহলে এইখান দিয়ে পুরো তরল উঠে একদম এইখান দিয়ে নিচে এইভাবে পড়ে যাবে। এবার ঘটনা হচ্ছে এই ব্যাপারটার নির্মাণ যিনি করেছিলেন তিনি হচ্ছে বিখ্যাত দার্শনিক পিথাগোরাস। এটি পিথাগোরাসের চিত্র। এই মহান দার্শনিককে আমরা প্রত্যেকে চিনি। ইনি কিন্তু এই ট্যান্টালাস কাপ আবিষ্কার করেছিলেন বা ট্যান্টালাস কাপ বানিয়েছিলেন। এবার ট্যান্টালাস কাপ কাজ কি করে করে? ট্যান্টালাস কাপে এরকম হচ্ছে কাপটা হয়। এবার জলের পরিমাণ যদি এই পরিমাণ বা এই পরিমাণ জলের পরিমাণ ট্যান্টালাস কাপের মধ্যে থাকে, এই জল কিন্তু এই কাপের মধ্যেই থেকে যায়, কোনোভাবেই এই জল বা তরলটা কিন্তু কাপের বাইরে বেরিয়ে আসে না। কিন্তু জলের পরিমাণ যদি এই লেভেলটাকে টাচ করে বা এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু জল এর মধ্যে গিয়ে এখান দিয়ে বেরিয়ে চলে আসে। এবার এই ঘটনাটা কিন্তু সাইফন ক্রিয়ার একটা ব্যবহার বা একটা উদাহরণ। এই হলো ট্যান্টালাস কাপের প্রথম অবস্থান, যেখানে আমরা এই জলের পরিমাণ এইটুকু রেখেছি। জলের পরিমাণ যদি আরও বাড়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু নিচ দিয়ে কোনো জল এক্ষেত্রেও বেরোচ্ছে না বা এক্ষেত্রেও কোনো জল বেরোবে না। এবার জলটাকে বাড়াতে বাড়াতে বা তরলটাকে বাড়াতে বাড়াতে যদি আমরা এই অংশটায় পৌঁছে যাই, অর্থাৎ মানে এই অংশটাকে ছাড়িয়ে যদি যাই, সেক্ষেত্রে জল ফোঁটা ফোঁটা করে পড়তে থাকবে। কতক্ষণ পড়বে?
যতক্ষণ না সম্পূর্ণ জল, এখানকার সম্পূর্ণ জল নেমে পড়ে না যায়, ততক্ষণ এই ঘটনাটা ঘটতে থাকবে। মানে এই পুরো জলটা হচ্ছে নিচে পড়ে যাবে বা পুরো তরলটাই নিচে পড়ে যাবে। এখানে যে চিত্রটি আছে সেটা কিন্তু গ্রিক মাইথোলজি অনুযায়ী যে ট্যান্টালাস কাপের যে আসল ঘটনাটার বর্ণনা আছে। এখানে এই চিত্রে দেখা যাচ্ছে একটা গাছের মধ্যে ফল ঝুলছে, এক ব্যক্তি ফলগুলো ধরতে চাইছে, আর এক ব্যক্তিকে জলের মধ্যে, সেই ব্যক্তিকে জলের মধ্যে হচ্ছে ডোবানো রয়েছে বা সেই ব্যক্তি জলমগ্ন অবস্থায় রয়েছে। এই ঘটনাটায় বা এইটি বুঝতে গেলে আমাদের গ্রিক মাইথোলজির একটা ঘটনা বা একটা গল্পকে বুঝতে হবে বা গল্পকে জানতে হবে। গ্রিক মাইথোলজি অনুযায়ী ত্রিদেবের সবচেয়ে শক্তিশালী তিনি হচ্ছে জিউস, যার অস্ত্র হচ্ছে বজ্র। আমাদের হচ্ছে ইন্দ্রদেবের মতো তিনি। এটি জিউসের চিত্র। এছাড়া তার আরও দুই ভাই রয়েছে। একজন সমুদ্রের দেবতা পোসাইডন, এটি পোসাইডনের চিত্র। অন্যজন নরকের দেবতা বা আন্ডারওয়ার্ল্ডের দেবতা হেডিসের এখানে হেডিসের একটি মূর্তি রয়েছে, তার সঙ্গে তার চিরসঙ্গী সেই তিন মুখওয়ালা কুকুর, যেটা হচ্ছে নরককে পাহারা দেয়। এবার তখনকার দিনে সিপাইলাস বলে একটা জায়গায় একজন রাজা থাকতেন, সেই রাজার নাম ছিল হচ্ছে ট্যান্টালাস। হ্যাঁ, তাহলে এখানে আমরা বুঝতে পারছি এই ট্যান্টালাস কাপ ব্যাপারটা কিন্তু এই রাজা ট্যান্টালাসের কাছ থেকেই আসা হয়েছে। ট্যান্টালাস যে ছিলেন হচ্ছে দেবতাদের রাজা জিউসের মানসপুত্র। সেজন্য বিভিন্ন দেবতারা তাকে হচ্ছে সম্মান করত, ভালোবাসত। দেবতাদের মধ্যে কোনো অনুষ্ঠান ঘটলেই ভোজ খাওয়া দাওয়ার জন্য হচ্ছে কোনো একটা অনুষ্ঠান ঘটলেই স্বর্গ থেকে ডাক পড়তে হচ্ছে ট্যান্টালাস স্বর্গে যেতেন এবং দেবতাদের সঙ্গে বিভিন্ন ভোজ খাওয়ার মধ্যে অংশগ্রহণ করতেন। দেবতাদের সঙ্গে মেশার ফলে উনি বিভিন্ন সময় বিভিন্ন দেবতাদের নিজের থেকে ছোট এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন। একবার তো তিনি স্বর্গলোকের যে সবচেয়ে ভালো যে পানীয় তার নাম হচ্ছে অ্যাম্ব্রোসিয়া, সেই অ্যাম্ব্রোসিয়া তিনি স্বর্গ থেকে নিয়ে চলে এসেছিলেন এবং তার রাজদরবারের লোকেদের খাইয়ে দিয়েছিলেন। এরকম বিভিন্ন কারণের জন্য বিভিন্ন দেবতারা ট্যান্টালাসের উপর খুব বিরক্ত ছিল, কিন্তু তার পিতা যেহেতু জিউস, তাই জিউসের জন্য কোনো দেবতারাই তাকে কিছু সেমন বলতেন না। এই অবস্থায় ট্যান্টালাসের সন্তান পেলপস বড় হয়ে উঠতে থাকলো। ঠিক হলো যে ট্যান্টালাসের পর পেলপস হবে হচ্ছে সিপাইলাসের রাজা। তো এই সময় ট্যান্টালাস একবার তার রাজসভায় এক ভোজের জন্য সব দেবতাদের ডেকে পাঠালেন। সব দেবতারা কোনো কিছু সন্দেহ না করেই আসলেন। এবার রাজা ট্যান্টালাসের মাথায় ছিল হচ্ছে খুব বাজে একটা বুদ্ধি। তিনি কি করলেন, তিনি তার সন্তান পেলপসকে কেটে সেই মাংস খাইয়ে দিলেন হচ্ছে দেবতাদের। বিভিন্ন দেবতারা যখন খাবার টেবিলে আছে তখন এই মাংস যথারীতি দেওয়া হলো। একজন দেবী ডিমিটার এই মাংস কিছুটা খেয়েও নিয়েছেন। এই অবস্থায় দেবতারা এই ঘটনা জানতে পারল। সাথে সাথে আবার পেলপসকে বাঁচিয়ে তোলা হলো। কিন্তু এবার দেবতারা ট্যান্টালাসের উপর খুব রেগে গেলেন। তারা সবাই মিলে জিউসের কাছে অভিযোগ করলেন। জিউস ঠিক করলেন এবার ট্যান্টালাসকে একটা সঠিক শাস্তি দেওয়া হবে, যোগ্য শাস্তি দেওয়া হবে, এবং তার জন্য তিনি তার ভাই হেডিসকে ডাকলেন। হেডিস তার আন্ডারওয়ার্ল্ডে নিয়ে গেলে হচ্ছে ট্যান্টালাসকে। সেখানে দেবতাদের মধ্যে আবার একজন দেবতা ছিলেন যার নাম হেফাস্টাস। হেফাস্টাস অনেকটা দেবতাদের মধ্যে যেন বিজ্ঞানীদের মতো, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম বানাতেন। তো নরকে একটা কারাগার আছে, সেই কারাগারের নাম হচ্ছে টার্টারাস। সেই টার্টারাসে
ট্যান্টালাসকে নিয়ে যে গেল হচ্ছে হেডিস। হেডিস গিয়ে হেফাস্টাসকে ডেকে পাঠিয়ে আদেশ দিলেন যে ট্যান্টালাসকে যেন একটা খুব কঠিন শাস্তি দেওয়া হয়। তো সে অবস্থায় কি করা হলো, আমরা প্রথমে যে চিত্রটা দেখেছিলাম সেরকম একটা জায়গা বানানো হলো, একটা মিষ্টি জলের পুকুর বানানো হলো, যার মধ্যে ট্যান্টালাসকে থুতনি পর্যন্ত হচ্ছে পুরো চুবিয়ে রাখা হলো। ঠিক তার মুখের উপরেই বিভিন্ন ফলের গাছ রয়েছে এবং জায়গা থেকে পাকা পাকা ফল ঝুলছে। এবার ট্যান্টালাসের অবস্থাটা হলো, সে মুখ উঁচু করে যখন হচ্ছে ফলগুলোকে খেতে যাচ্ছে বা হাত দিয়ে ফলগুলোকে ধরতে যাচ্ছে, ফলগুলো সব উঠে চলে যাচ্ছে, ফলে ফলগুলোও খেতে পাচ্ছে না। আবার সে যখন পিপাসার্থ হচ্ছে, এই মুখ নিচু করে জল খেতে যাচ্ছে, জল হচ্ছে তার থুতনির থেকে আবার নিচে নেমে চলে আসছে। হাতের কাছে থাকা অবস্থাতেও খাদ্য পানীয় সে একটুও গ্রহণ করতে পারছে না এবং খাদ্য পানীয়র অভাবে সেই যে চিরন্তন এই কষ্টটা ভোগ করছে, এটাই ছিল হচ্ছে তার শাস্তি। অর্থাৎ এরপর থেকে মানুষের কাছে, খুব কাছে বা নিকটে থাকা অবস্থাতেও যখন মানুষ তার খাদ্য বা পানীয়কে পেতে পারে না, এই টাইপের অবস্থাকে বর্ণনা করার জন্য ট্যান্টালাস ঘটনাটাকে বা ট্যান্টালাসকে উল্লেখ করা হয়।